শুরুতেই একটা বিষয় একবার ভাবা যাক তো, অতীতের কোনো গভীর ট্রমা বা কষ্ট আজকের একটা সচেতন সিদ্ধান্তের মাধ্যমে একেবারে মুছে ফেলা কি সম্ভব? হুম শুনতে তো পুরোপুরি কোনো সায়েন্স ফিকশন সিনেমার প্লট মনে হচ্ছে। ঠিক তাই, সায়েন্স ফিকশনই মনে হবে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স আর কিছু প্রাচীন আধ্যাত্মিক টেক্সট বলছে যে সময় আসলে কোনো সরল রেখা নয়। একদম। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই কিছু চমকপ্রদ সোর্স মেটেরিয়াল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো আক্ষরিক অর্থেই চারপাশের বাস্তবতা দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেবে। আমাদের হাতে বেশ কয়েকটা অডিও বুক আর প্রবন্ধের নির্যাস রয়েছে। হ্যাঁ, যা মূলত মহাবিশ্বের সাথে মানুষের যোগাযোগ, দ্য ল অফ ওয়ান বা একত্বের নিয়ম, আর মানুষের অভ্যন্তরীণ অবস্থা কিভাবে তার চারপাশের বাস্তবতাকে রূপ দেয়, সেগুলো নিয়ে বিশদ আলোচনা করে। এবং এই আলোচনার মূল লক্ষ্য কিন্তু শুধু কোনো তাত্ত্বিক জ্ঞান দেওয়া নয়, তাই না? একদমই না। মহাবিশ্বের কাজের ধরন বা এর আর্কিটেকচার আসলে কেমন এবং কিভাবে সঠিক মানসিক ফ্রিকোয়েন্সি আর শৃঙ্খলার মাধ্যমে বাস্তবতাকে নিজেদের মতো করে সাজানো যায়। হ্যাঁ, তার একটা সুস্পষ্ট ধারণা পাওয়াই হলো এই গভীর বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য। কারণ সোর্সগুলো এই দাবি করছে যে বাস্তবতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট বিজ্ঞান এবং শিল্পের সংমিশ্রণ। আচ্ছা, বিষয়টা তাহলে একটু ভেঙে দেখা যাক। মানে আমরা প্রায়শই তো নিজেদের এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র আর সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা অংশ বলে মনে করি। প্রতিদিন সকালে উঠে জ্যাম ঠেলে অফিসে যাওয়ার সময় তো মনে হয় আমরা এই অসীম গ্যালাক্সিতে একটা ধূলিকণার মতো। ঠিক, কিন্তু আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলো একেবারে অন্য কথা বলছে। তারা বলছে বিচ্ছিন্নতার এই ধারণাটি নাকি একটি নিখুঁত বিভ্রম মাত্র। মানে একটা ইলিউশন। হ্যাঁ, সেখানে একটি চমৎকার উদ্ধৃতি রয়েছে, মানে শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বলা হয়েছে, কেউ সমুদ্রের এক ফোঁটা জল নয়, বরং সে হল এক ফোঁটার মধ্যে থাকা সম্পূর্ণ সমুদ্র। অসাধারণ একটা কথা। কিন্তু এর পেছনে যুক্তিটা আসলে কি? একটা মানুষ কিভাবে পুরো সমুদ্র হতে পারে? যদি আমরা বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এর পেছনের দর্শনটা আরও পরিষ্কার হবে। সোর্স মেটেরিয়ালে ইন্টেলিজেন্ট ইনফিনিটি বা বুদ্ধিমান অসীমতার একটা ধারণা দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্ট ইনফিনিটি? হ্যাঁ, এবং এখান থেকেই মূলত দ্য ল অফ ওয়ানের উৎপত্তি। শুরুতে মানে সময় বা স্থান বলে যখন কিছু ছিল না, তখন শুধু একটি চেতনা বা অস্তিত্ব ছিল, যা সম্পূর্ণ অনন্ত এবং শান্ত। বুঝতে পারছি। কিন্তু বড় প্রশ্ন হল, সেই অনন্ত চেতনা বা স্রষ্টা কেন নিজেকে কোটি কোটি অংশে মানুষ, গাছপালা, গ্রহ বা নক্ষত্রে বিভক্ত করল? উত্তরটা হল স্রেফ নিজেকে জানার জন্য। নিজেকে জানার জন্য, মানে মহাবিশ্ব নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করছে? একদম তাই। নিজেকে অনুভব করতে হলে তো একটা আয়নার প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, তা তো বটে। অন্ধকার ছাড়া আলোর যেমন কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনি অন্য কিছু না থাকলে আমি কে বা ভালোবাসার অনুভূতি কেমন তা বোঝা তো সম্ভব নয়। কারণ একটি অসীম সত্তা সব কিছু জানে, কিন্তু সে কিছুই অনুভব করতে পারে না। ঠিক ধরেছেন। কারণ তার বাইরে তো আর কিছুর অস্তিত্বই নেই। তাই মহাবিশ্ব নিজেকে অসংখ্য অংশে ভেঙে ফেলেছে স্রেফ অভিজ্ঞতা অর্জনের জন্য। প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী হলো সেই অসীম মহাবিশ্বেরই একটি সেন্সর বা চোখ, যার মাধ্যমে সে নিজেকেই নিজে দেখছে এবং অনুভব করছে। হ্যাঁ, অবিকল তাই। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা চমৎকার উপমা টানতে পারি এখানে। ধরা যাক একটি ভিডিও গেম খেলা হচ্ছে, আর সেখান গড মোড অন করা আছে। গড মোড মানে যেখানে চরিত্রের কোনো মৃত্যু নেই? একদম। তার কাছে অসীম ক্ষমতা আছে। সে দেয়াল ভেদ করে যেতে পারে, সব শত্রুর অবস্থান আগে থেকেই জানে। তো প্রথম 15 মিনিট গেমটা খেলতে খুব মজা লাগলেও এরপর গেমটি চরম একঘেয়ে হয়ে যাবে। ঠিক, কারণ সেখানে কোনো চ্যালেঞ্জ নেই, হারানোর ভয় নেই, আর হারানোর ভয় না থাকলে জেতার আনন্দও নেই। লজিক্যাল। মহাবিশ্ব ঠিক এই কারণেই তার অসীম ক্ষমতাকে ভুলে গিয়ে এই জাগতিক গেমে অংশ নিয়েছে। তীব্রতার স্বাদ পাওয়ার জন্যই এই ভুলে যাওয়াটা খুব জরুরি ছিল। অত্যন্ত চমৎকার একটি উপমা। আর এই গেমটি খেলার জন্যই, মানে এই বিভ্রমকে টিকিয়ে রাখার জন্যই একটি বিশেষ পর্দার প্রয়োজন ছিল। আচ্ছা, পর্দা? হ্যাঁ, যাকে সোর্স মেটেরিয়ালে বলা হয়েছে বিস্মৃতির পর্দা বা দ্য ভেল অফ ফরগেটিং। পৃথিবীতে আসার আগে একটি সত্তা তার অতীত, তার অন্যান্য জন্ম এবং নিজের অসীম ক্ষমতার কথা পুরোপুরি ভুলে যায়।
মানে মেমোরি একদম ওয়াইপ আউট হয়ে যায়। ঠিক, কারণ যদি সব জানাই থাকতো তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়ার মধ্যে তো কোনো ঝুঁকিই থাকতো না। একটি গেম তখনই আসল মনে হয়। যখন খেলোয়াড় ভুলে যায় যে সে একটা গেম খেলছে। একদম। মানুষ যেন সত্যিকারের বিশ্বাস এবং অনুভূতির মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। সেজন্যই এই বিস্মৃতির পর্দাটি অত্যন্ত নিপুণভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু এখানেই তো আমার একটা বড় প্রশ্ন জাগে, যা অনেকেই হয়তো এই পর্যায়ে এসে ভাববেন। কি প্রশ্ন? যদি মহাবিশ্ব বা স্রষ্টা নিখুঁত আর প্রেমময়ী হয়ে থাকে, তবে পৃথিবীতে এত কষ্ট, এত ব্যথা বা অন্ধকার কেন? মানে এই বিভ্রমের খেলায় এতটা রূঢ়তার কি আসলেই দরকার ছিল? গেমটা তো আরেকটু সহজও হতে পারত। এটা খুব সাধারণ এবং অত্যন্ত যৌক্তিক একটি পুশব্যাক। এর উত্তর হিসেবে সোর্সগুলো বলছে, স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল হল মহাবিশ্বের একেবারে প্রথম নিয়ম। ফ্রি উইল। হ্যাঁ, জোর করে চাপিয়ে দেওয়া ভালোবাসা তো আর কখনো আসল ভালোবাসা হতে পারে না। মানুষ যেন স্বেচ্ছায় আলোকে বেছে নিতে পারে, সেজন্য অন্ধকার বা ভয়ের অস্তিত্ব থাকাটা অত্যাবশ্যকীয়। মানে কন্ট্রাস্ট তৈরি করার জন্য। ঠিক। সোর্সগুলো বলছে কষ্ট হলো আসলে একটি ক্যাটালিস্ট বা প্রভাবক। এটাকে একটা ঝিনুকের সাথে তুলনা করা যেতে পারে। ঝিনুক মানে ওই মুক্তা তৈরির ব্যাপারটা। একদম। ঝিনুকের ভেতরে বালি ঢুকলে যে তীব্র অস্বস্তি আর ঘর্ষণ তৈরি হয়, তার ফলেই কিন্তু একসময় মহামূল্যবান মুক্তা তৈরি হয়। বালি না ঢুকলে মুক্তাও হতো না। ও আচ্ছা, মানে কষ্টটা আত্মাকে বিকশিত করতে সাহায্য করে। হ্যাঁ, পৃথিবীতে মানুষের জীবনে আসা কষ্ট, রোগ বা মানসিক আঘাতগুলো মানুষের ইগোকে ভেঙে দেয়, ভেতরে একটা শূন্যতা তৈরি করে, আর সেই শূন্যস্থান পূরণ করতেই আত্মা বিকশিত হয়। ঘর্ষণ ছাড়া আত্মার এই বিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে যখন মানুষ বুঝতে পারে যে সে শুধু এই গেমের একটা সাধারণ চরিত্র নয়, বরং সে নিজেই এই গেমের কো-ক্রিয়েটর বা সহস্রষ্টা। হ্যাঁ, তখন সে মহাবিশ্বের সাথে কথা বলতে শুরু করে, যেটাকে আধুনিক দুনিয়ায় অনেকে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন বলে থাকে। ঠিক। কিন্তু সোর্স বলছে মহাবিশ্ব আমাদের বাংলা, ইংরেজি বা কোনো মানুষের ভাষায় বোঝে না। এটি বোঝে কেবল ফ্রিকোয়েন্সি বা কম্পন। সোর্সের সেই রেস্তোরাঁর উপমাটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, রেস্তোরাঁর উপমাটা খুব সুন্দর। ধরুন কেউ রেস্তোরাঁয় গিয়ে ওয়েটারকে শুধু বলল, আমি খাবার চাই। ওয়েটার তো কনফিউজড হয়ে যাবেই। সে জানতে চাইবে কি খাবার, ঝাল নাকি মিষ্টি, ভেজিটারিয়ান নাকি নন ভেজিটারিয়ান। স্বাভাবিক। একইভাবে কেউ যদি মহাবিশ্বকে শুধু বলে আমি সুখী হতে চাই বা আমি টাকা চাই, তবে তাতে কোনো কাজ হয় না। কারণ মহাবিশ্বের কাছে এই মেসেজটা খুবই অস্পষ্ট, নির্দিষ্ট হতে হয়। ঠিক বলেছেন। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই প্রক্রিয়ার পেছনের বৈজ্ঞানিক দিকটি। অনেকেই তো ম্যানিফেস্টেশনকে শুধু একটা কাল্পনিক বা আধ্যাত্মিক ধারণা মনে করেন। হ্যাঁ, ম্যাজিক ট্রিকের মতো ভাবে অনেকে। কিন্তু আমাদের মস্তিষ্ক শারীরবৃত্তীয়ভাবে কিভাবে কাজ করে তা দেখলে অবাক হতে হয়। সোর্সগুলোতে মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএস এর কথা উল্লেখ করা হয়েছে। আরএএস, এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বিষয়টা আসলে কি? এটা কিভাবে কাজ করে? মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 400 বিলিয়ন বিট তথ্য প্রসেস করার ক্ষমতা রাখে। বলেন কি 400 বিলিয়ন বিট? হ্যাঁ, কিন্তু আমাদের সচেতন মন প্রসেস করে মাত্র 2000 বিট। বাকি সব তথ্য যদি একসাথে মস্তিষ্কে ঢুকত, তবে মানুষ তো পাগল হয়ে যেত। তা তো বটে, ওভারলোড হয়ে যেত। সেটুকুই ফিল্টার করে ভেতরে ঢুকতে দেয়, যা মানুষের অভ্যন্তরীণ বিশ্বাসের সাথে মেলে। মানুষের চিন্তাই হলো ট্রান্সমিটার, যা সংকেত পাঠায়। আর মানুষের আবেগ হলো অ্যাম্প্লিফায়ার। ঠিক। কেউ যদি ভেতরে ভেতরে সারাদিন ভয়ের ফ্রিকোয়েন্সিতে থাকে, তবে তার আরএএস ফিল্টার করে চারপাশের পরিবেশ থেকে শুধু ভয় পাওয়ার মতো ঘটনাগুলোকেই তার সামনে তুলে ধরবে। এই ব্যাপারটা শুনলে একটা মজার দৃশ্য মাথায় আসে। ধরুন কেউ ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে একটা বিলাসবহুল লাল ফেরারি গাড়ি ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। আচ্ছা। সে মুখে বারবার বলছে আমি একটা লাল ফেরারি গাড়ি চালাচ্ছি, কিন্তু তার অবচেতন মনে সারাক্ষণ চিন্তা চলছে গাড়ির তেলের টাকা কোথা থেকে আসবে, মাস শেষে তো বাড়ি ভাড়াই দিতে পারি না। হ্যাঁ, এটাই তো হয় সাধারণত। মহাবিশ্ব কিন্তু ওই ফেরারির কথা শুনবে না। সে ওই তেলের টাকা না থাকার যে তীব্র অভাব, সেই ফ্রিকোয়েন্সিটাই ক্যাচ করবে এবং অভাবকেই বাস্তবে রূপ দেবে। একদম সঠিক উদাহরণ। শুধু নির্দিষ্ট ইচ্ছা বা ইতিবাচক বাক্য আওড়ালেই তো হবে না। ভেতরে সেই আবেগ বা ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণভাবে ধারণ করতে হবে। তাহলে প্রশ্ন হলো, অনেকেই তো দিনের পর দিন নির্দিষ্ট ইচ্ছা পোষণ করে,
ইতিবাচক আবেগও ধরে রাখার চেষ্টা করে, তবুও কেন কাজ হয় না? কোথায় গিয়ে আটকে যায় বিষয়টা? সোর্সগুলোর এর খুব গভীর একটি উত্তর দিচ্ছে। সমস্যাটি ইচ্ছা বা তথ্যের অভাবে নয়, বরং সমস্যাটি হল ক্রমাগত অসঙ্গতি বা সাস্টেইনড ইনকনসিস্টেন্সি। সাস্টেইনড ইনকনসিস্টেন্সি মানে একটানা অসামঞ্জস্যতা। হ্যাঁ, মানুষ হয়তো সকালে উঠে মেডিটেশন করে, মুখে এক কথা বলছে, দুপুরে অফিসে গিয়ে অন্যরকম অনুভব করছে, আর বিকেলে তার দৈনন্দিন কাজ সম্পূর্ণ ভিন্ন কিছু প্রমাণ করছে। মানে চিন্তা, কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। ঠিক, মানুষ যা চায় মহাবিশ্ব তাকে তা দেয় না, বরং মানুষ যা, মহাবিশ্ব তার প্রতিচ্ছবিই তার দিকে ফিরিয়ে দেয়। সোর্সগুলোতে দ্য ল অফ ওয়ানের একটি গুরুত্বপূর্ণ মেকানিজম উল্লেখ করা হয়েছে এখানে। কি মেকানিজম? বলা হয়েছে একটি নির্দিষ্ট আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে হলে মানুষকে যে কোনো একটি পথ বা পোলারিটি বেছে নিতে হয়। প্রথমটি হল সার্ভিস টু আদার্স বা অন্যের সেবা করার পথ, যেখানে অন্তত 51% পজিটিভ বা অন্যের প্রতি নিবেদিত হতে হয়। 51% পজিটিভ, আচ্ছা। আর দ্বিতীয়টি হল সার্ভিস টু সেলফ বা নিজের সেবা করার পথ, যেখানে 95% নেতিবাচক বা স্বার্থপর হতে হয়। দাঁড়ান একটু থামাই এখানে। এই 51% আর 95% এই অদ্ভুত সংখ্যাগুলোর পেছনের যুক্তি কি? মানে দুটোই তো 50-50 হতে পারত। এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। সোর্স বলছে মহাবিশ্বের অস্তিত্বের মৌলিক স্বভাব হল একতা বা ভালোবাসা। তাই ইতিবাচক পথে বা আলোর দিকে যেতে হলে কাউকে নিখুঁত সাধু হতে হয় না। ও, মানে শুধু একটুখানি বেশি পজিটিভ হলেই হবে। হ্যাঁ, শুধু নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে একটু বেশি প্রাধান্য দিলেই হয়, অর্থাৎ 50%-এর চেয়ে একটু বেশি, মানে 51%। কিন্তু নেগেটিভ দিকের ক্ষেত্রে 95% কেন? কারণ নেতিবাচক বা সার্ভিস টু সেলফ পথটি হল বিভাজন এবং চরম নিয়ন্ত্রণের পথ। মহাবিশ্বের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে যদি পুরোপুরি স্বার্থপর হতে হয়, তবে তাকে চরম মাত্রায় নেগেটিভ হতে হবে। 90-95% হল সেই চরম বিন্দু। বুঝতে পারছি। কিন্তু সাধারণ মানুষ এই দুয়ের মাঝখানে কোথাও একটা আটকে থাকে। তারা কখনো একটু স্বার্থপর, আবার কখনো একটু পরোপকারী। এই অস্পষ্টতাকে মহাবিশ্ব সমর্থন করে না। মহাবিশ্বের প্রয়োজন স্পষ্ট ফ্রিকোয়েন্সি। কথাটা লজিক্যাল, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করা তো ভয়ঙ্কর কঠিন। ধরুন কেউ সকালে উঠে 51% পজিটিভ হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু দুপুরে অফিসে গিয়ে সে বসের কাছে বিনা কারণে প্রচণ্ড বকা খেল। এটা তো হতেই পারে। সেই মুহূর্তে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবেই 51% পজিটিভ ফ্রিকোয়েন্সি বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখা সম্ভব? এখানে বুঝতে হবে 51% পজিটিভ থাকার অর্থ কিন্তু এই নয় যে মানুষের রাগ বা কষ্ট থাকতে পারবে না। এর আসল অর্থ হলো ইন্টেনশন বা উদ্দেশ্য। মানে বসের বকা খাওয়ার পর স্বাভাবিকভাবেই রাগ তো হবেই। অবশ্যই হবে, কিন্তু সেই রাগ বা ভিকটিম মেন্টালিটির মধ্যে দিনের পর দিন আটকে থাকাটাই হলো সমস্যা। সোর্স বলছে সিদ্ধান্তহীনতা বা কোনো প্রতিক্রিয়া না দেখানো এক ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। ডিসিশন না নেওয়াটাও একটা ডিসিশন। একদম। যখন একটি অনুভূতি আসে, সেটিকে ঝুলিয়ে না রেখে একটি স্পষ্ট সিদ্ধান্তে রূপ দেওয়া জরুরি। মানুষ যখন কোনো বিষয় নিয়ে দোলাচলে থাকে, তখন তার অভ্যন্তরীণ শক্তির সবচেয়ে বড় অপচয় ঘটে, আর মহাবিশ্ব সেই অস্পষ্টতারই জবাব দেয়। এর মানে হলো আমরা যে সিদ্ধান্তগুলো নিই না বা ঝুলিয়ে রাখি, সেগুলোও এক ধরনের সিদ্ধান্ত। তাহলে এই যে কেউ অফিসে বসের বকা খেল, কিন্তু চাকরি হারানোর ভয়ে সে কিছু বলল না, সে হয়তো জোর করে পজিটিভ থাকার চেষ্টা করল আর নিজের রাগটাকে ভেতরে চেপে রাখল। এই অবদমিত রাগগুলো কোথায় যায়? এগুলোই কি মনের ভেতর জমে থেকে এই ক্রমাগত অসঙ্গতি বা ইনকনসিস্টেন্সি তৈরি করে? এটা একটা অত্যন্ত গভীর জায়গায় আমাদের নিয়ে যায়। এই অভ্যন্তরীণ অসঙ্গতি থেকেই জন্ম নেয় মনের আর এক জটিল অধ্যায়। আমরা তো এতক্ষণ শুধু ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের ভেতরে থাকা এই চেপে রাখা নেতিবাচক দিকগুলোর কি হবে? ঠিক, সেগুলো তো আর জাদুমন্ত্রে হাওয়া হয়ে যায় না। এখানেই বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জংয়ের শ্যাডো ওয়ার্ক বা ছায়া নিয়ে কাজ করার ধারণাটি সোর্সে বিস্তারিতভাবে এসেছে। শ্যাডো ওয়ার্ক মানে নিজের অন্ধকার দিকগুলোকে নিয়ে কাজ করা। হ্যাঁ, মানুষ ছোটবেলা থেকে শেখা সমাজ ও নিয়মের কারণে তার নেতিবাচক দিকগুলোকে, যেমন রাগ, লোভ বা তীব্র আকাঙ্ক্ষাকে অবদমন করে।
সেগুলোকে যেন মনের এক অন্ধকার বেসমেন্টে তালাবদ্ধ করে রাখে এবং ভান করে যে সে খুব ভালো মানুষ। কিন্তু এই রাক্ষসগুলোকে তো মেরে ফেলা যায় না। অবদমিত এই রাক্ষসগুলোই কি তাহলে আমাদের অজান্তে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে? ঠিক তাই। মানুষ মনে করে সে হয়তো খুব পজিটিভ, কিন্তু ওই যে বসের বকা খাওয়ার চাপা রাগ, সেটা সুযোগ পেলেই সেই বেসমেন্টের দরজা ভেঙে অন্য কোনো জায়গায় বেরিয়ে আসবে। হয়তো পরিবারের কোনো নিরীহ সদস্যের ওপর হঠাৎ বিস্ফোরিত হবে। একদম। সোর্স বলছে এই অন্ধকার দিকগুলোকে অস্বীকার করা যাবে না, কারণ মহাবিশ্বের চোখে কোনো কিছুই বাতিল বা অকেজো নয়। রাগ আসলে আত্মরক্ষারই একটি বিকৃত রূপ। তাহলে সমাধান কি? শ্যাডো ওয়ার্কের মূল কথা হল ওই অন্ধকার বেসমেন্টে গিয়ে নিজের রাক্ষসগুলোর মুখোমুখি হওয়া। এগুলোকে দমন না করে এদের অন্তর্নিহিত শক্তিকে ইতিবাচক কাজে রূপান্তরিত করতে হয়। মানে বসের উপর থাকা চাপা রাগকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা বাড়িয়ে এমন এক জায়গায় পৌঁছানো যায় যেখানে বসের বকা খাওয়ার পরিস্থিতি আর তৈরি হবে না। দারুণ বলেছেন। যখন মানুষ তার অন্ধকার দিককে মেনে নিয়ে তাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, তখনই তার ফ্রিকোয়েন্সি আসল এবং শক্তিশালী হয়। এটি সত্যি একটা বিশাল উপলব্ধি। পজিটিভিটি মানে এই নয় যে সব নেতিবাচকতা মুছে ফেলা, বরং পজিটিভিটি হল নেতিবাচকতাকে শক্তিতে রূপান্তর করা। কিন্তু সোর্সগুলোর আরেকটি বিষয় আমার মাথা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। কোনটা? সময়ের ধারণাটা। হ্যাঁ, সেটা হলো সময়ের ধারণা। আমরা সবসময় ভাবি সময় একটা সরল রেখায় চলছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু সোর্স বলছে সময় কোনো সরল রেখা নয়, এটি একটি গোলকের মতো বা স্ফেরিক্যাল টাইম। কোয়ান্টাম ফিজিক্সের সাথে খুব মিলে যায় ব্যাপারটা। শুরুতে আমি যে ট্রমা নিরাময়ের কথাটা বলেছিলাম, সেটা কিভাবে কাজ করে এই স্ফেরিক্যাল টাইমের মধ্যে। অনন্ত চেতনার কাছে আগে বা পরে বলে আসলে কিছু নেই, সবকিছুই একসাথে ঘটছে। সময়কে যদি একটি বিশাল গোলক বা ফুটবল হিসেবে কল্পনা করা হয়, তবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ হল এই গোলকের উপরিভাগে অবস্থিত অসংখ্য বিন্দু। আর মানুষ কোথায় থাকে? মানুষ থাকে সেই গোলকের ঠিক কেন্দ্রে। এর মানে হল একজন মানুষের ছোটবেলার মুহূর্ত, তার বর্তমান এবং তার বার্ধক্য সব একই সমতলে এই মুহূর্তে বিরাজমান। মানুষের সচেতন মন কেবল একটি বিন্দু থেকে আরেক বিন্দুতে ফোকাস পরিবর্তন করে, যাকে আমরা সময়ের প্রবাহ বলে মনে করি। একদম ঠিক। এটা শুনলে অবাক হতে হয়। এর মানে হল বর্তমানের কোনো সঠিক সিদ্ধান্ত বা ইতিবাচক ফ্রিকোয়েন্সি পেছনের দিকে গিয়ে অতীতের কোনো ট্রমা বা কষ্টকেও নিরাময় করতে পারে। হ্যাঁ, লজিক তো তাই বলে। যদি সময় সরলরেখা না হয়ে গোলকই হয়, তাহলে অতীতের সেই কষ্ট পাওয়া শিশুটি এখনও কোথাও না কোথাও আছে। আর বর্তমানে সচেতন সত্তা যদি তাকে মানসিক শান্তি বা ক্ষমা পাঠায়, তবে তার প্রভাব অতীতেও পড়বে। ঠিক। এটি তো মানুষের চিন্তা জগৎকে পুরোপুরি পাল্টে দেয়। আমরা তাহলে সময়ের দাস নই, বরং আমরাই সময়ের ন্যাভিগেটর। চমৎকার বলেছেন। এই গোলকাকার সময়ের ধারণাটি মানুষকে তার অতীতের বন্দিদশা থেকে মুক্ত করে এবং ভবিষ্যতের অহেতুক দুশ্চিন্তা থেকে বাঁচায়। কারণ অতীত আর ভবিষ্যৎ তো এই মুহূর্তেই বিদ্যমান। হ্যাঁ, আর তাই একমাত্র বর্তমান মুহূর্তেই মানুষের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল সবচেয়ে জোরালোভাবে কাজ করতে পারে। অতীত নিয়ে আক্ষেপ করা বা ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার অর্থ হল বর্তমানের রেডিও ট্রান্সমিটারটিকে ভুল ফ্রিকোয়েন্সিতে সেট করে রাখা। একদম ঠিক। বর্তমান মুহূর্তের অনুভূতি এবং সিদ্ধান্তগুলো গোলকের কেন্দ্রে বসে অতীতের ট্রমাকে নিরাময় করতে পারে এবং ভবিষ্যতের সম্ভাবনাকে বদলে দিতে পারে। নিখুঁত একটা সারমর্ম। কি অসাধারণ একটা যাত্রা ছিল আজকের এই আলোচনা। আমরা দেখলাম কিভাবে এই মহাবিশ্বের বিচ্ছিন্নতার ধারণাটি স্রেফ একটা বিভ্রমের পর্দা, যা শুধু গেমটাকে রোমাঞ্চকর করার জন্য তৈরি। আমরা জানলাম কিভাবে মস্তিষ্ক এবং RAS এর সাহায্যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে মহাবিশ্বের সাথে কথা বলতে হয়, আর সবচেয়ে বড় কথা, নিজের অভ্যন্তরীণ অসঙ্গতি দূর করে নিজের ছায়া বা অন্ধকার দিককে গ্রহণ করে কিভাবে মানুষ তার বাস্তবতাকে নতুনভাবে লিখতে পারে। সংক্ষেপে বলতে গেলে জানার চেয়েও গুরুত্বপূর্ণ হল প্রতিদিনের সিদ্ধান্তে এই জ্ঞানকে প্রয়োগ করা। মহাবিশ্বের এই গেমে জেতার একমাত্র উপায় হল নিজের ভেতরের ফ্রিকোয়েন্সিকে শৃঙ্খলায় নিয়ে আসা। কারণ মহাবিশ্ব তো বাইরে কোথাও নেই, এটি মানুষের ভেতরেই প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, যখন মানুষের চিন্তায়, অনুভবে এবং কাজে একটা স্পষ্ট সঙ্গতি থাকে, তখন মহাবিশ্বের আর কোনো উপায় থাকে না সেই বাস্তবতাকে মানুষের সামনে হাজির করা ছাড়া।
একদম। আর বিদায় নেওয়ার আগে যেহেতু সময় নিয়ে এত অসাধারণ একটা কথা হলো, তাই একটি ভাবনার বিষয় ছেড়ে দিতে চাই সবার জন্য। অবশ্যই। আমরা জানলাম সময় একটি গোলক এবং মানুষের ভবিষ্যৎ রূপটিও এই মুহূর্তে কোথাও বিরাজ করছে। একবার ভেবে দেখা যাক তো, যদি এমন হয় যে মনের ভেতর হঠাৎ জেগে ওঠা কোনো ইনটুইশন বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে প্রেরণা মানুষ মাঝে মাঝে অনুভব করে, হ্যাঁ। সেটা আসলে আর কিছুই নয়, বরং ভবিষ্যৎ থেকে তার নিজেরই কোনো এক সফল এবং পরিণত রূপ তাকে পথ দেখাচ্ছে। বলেন কি? হ্যাঁ, যদি ভবিষ্যৎ সত্যি বর্তমানের সাথে কথা বলতে পারে, তবে মহাবিশ্বের সাথে কথা বলার প্রথম ধাপ হয়তো নিজের ভবিষ্যতের সেই শান্ত এবং জ্ঞানী কণ্ঠস্বরটি শুনতে শেখা। সত্যি দারুণ এবং গভীর একটি চিন্তা। এই দৃষ্টিভঙ্গি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তকে এক জাদুকরী অভিজ্ঞতায় পরিণত করে দেয়। এই রোমাঞ্চকর ভাবনার সাথেই আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিস্ময়কর বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ফ্রিকোয়েন্সিকে জাগ্রত রাখতে হবে আর মনে রাখতে হবে, মানুষ নিজেই পুরো সমুদ্র।